জিনিস আছে, একটা ব্যাপার আছে, একটা ঘটনা আমার মনে পড়ছে যেটা আনফর্চুনেটলি তারেক রহমানের পক্ষে বলা সম্ভব না। আমি বলছি যেটা যে এই যে জামাতকে আমরা দেখেছি কি দেখিনি। দেখুন 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত 4 দলীয় জোটের অধীনে ছিল। সেটার ক্ষেত্রে জামাত তার অনেকগুলো ক্রেডিটের কথা বলে সব কিছু ঠিক আছে, আমি এটা নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না। আপনার মনে আছে যে 2004 সালে বিচারপতির বয়স বাড়ানোর একটা আইন হয়েছিল 65 থেকে 67, 14তম অ্যামেন্ডমেন্ট, যেটার কারণে আমরা জানি কেয়ারটেকার গভর্নমেন্ট এবং এই নিয়ে সমস্যা তৈরি হলো, যেটা থেকে 1/11, যেটা থেকে 2008-এর ইলেকশন, অনেক কিছু। আমরা এটার জন্য বিএনপির সমালোচনা করি, অফকোর্স করা উচিত, আমি করি। যেটা আমরা জিজ্ঞেস করি না, বিএনপির যে জোট সঙ্গী ছিল জামাত ইসলামী, তারা কোন দিকে ভোট দিয়েছিল? তারা কি সেই অ্যামেন্ডমেন্টের বিপক্ষে দিয়েছিল না পক্ষে ভোট দিয়েছিল? কারণ এইটা তো হচ্ছে, আপনি যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চান, আপনি জানেন যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে পলিটিসাইজ করার একটা অপরচুনিটি। আপনি যদি ডেমোক্রেটিক জায়গা থেকে চান, আপনার তো এটা একটা খুব চমৎকার স্ট্যান্স নেওয়ার একটা জায়গা। আপনি তো গণতান্ত্রিক শাসনের পক্ষে একটা স্ট্যান্স নেবেন, এবং আপনি যদি সেটা রিজেক্ট করতেন, একটু হিসাব মিলিয়ে দেখুন তো যে ওই যে প্রস্তাবটা, সেটা 226টা ভোট পেয়েছিল, বিপক্ষে একটা ভোট ছিল, সেটা কাদের সিদ্দিকীর। জামাতের 17 জন ছিলেন, তারা কি গণতন্ত্র রক্ষা করতে এগিয়ে এসেছিলেন? তারা কি হচ্ছে গিয়ে এই প্রশ্নটা একবারও তুলেছিলেন যে বিচারপতির বয়সসীমা বাড়ানোর ফলে কি সমস্যা হতে পারে? তাহলে যখন অপরচুনিটি ছিল জামাত ইসলামীর জন্য, তখন কি জামাত ইসলামীর সত্যিকার অর্থে এই গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটার পক্ষে অবস্থান নিয়েছিল কিনা? এই প্রশ্নটা আনফর্চুনেটলি বিএনপির জন্য একটু প্রবলেমেটিক, কিন্তু এইটা কিন্তু সেইটাই যে আমাকে দেখুন, আমাকে দেখার, এই যে আমরা যখন দেখার একটা চান্স পেয়েছি, সেটা কিন্তু এই ঘটনাটা ঘটেছে 1986 সালের নির্বাচনে। যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, আওয়ামী লীগ করেছিল, জামাত ইসলামী অংশগ্রহণ করেছিল। তখন কিন্তু হচ্ছে কি আপনি একটা স্বৈরাচারী শাসনের অধীনে ইসে করবেন না, সেই প্রশ্নটা কিন্তু আসেনি। সো এই যে ব্যাপারটা যে আমরা দেখিনি, এখানে কিন্তু কতগুলো রাজনৈতিক ব্যাপার আছে, সেই জিনিসপত্রগুলো দেখার একটা আমার মনে হয় যে একটা অপরচুনিটি আছে, যেটাকে আমাদের বিস্তার করার যেটাকে আমাদের এক্সপ্লোর করার একটা জায়গা আছে, এবং সেই প্রশ্নগুলো করা উচিত। এবং যেটা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেমন আমি বিএনপিকে প্রশ্ন করতে পারি যে আপনারা যে বললেন যে আপনারা 1.5 কোটি এমপ্লয়মেন্ট দিবেন, কীভাবে দিবেন? রাইট, এই প্রশ্নটা তো আমি করতেই পারি। আমি এনসিপিকে প্রশ্ন করতে পারি যে তারা যে প্রপোজালগুলো দিচ্ছেন সেটা আপনি কীভাবে করবেন। সমস্যা হচ্ছে আপনি যে জামাতকে তার পলিসি প্রপোজালগুলোতে প্রশ্ন করবেন, সেগুলো কি? আমি গুড গভর্নেন্স করব, কিভাবে করব? আমি সৎলোকের শাসন দেবো, সেই সৎলোক মানে কি শুধুমাত্র ইসলামী ধর্মজীব যারা বিশ্বাসী ততটুকুর পন্থেই থাকবে? আমরা কি তাহলে ওই রকম রাষ্ট্রের দিকে যেতে চাই? যদি হয় সেটা হতে পারে, সেটা তার পলিটিক্যাল পজিশন, যেটা উনি বললেন। কারণ জামাত তো সেই পজিশনটাও ক্লিয়ার করছে না। যদি সেইটা ক্লিয়ার করে, তাহলে আমরা সেই জায়গাটা নিয়ে কথা বলি। তাহলে বলুক তারা যে তারা এরকমই রাষ্ট্র চায়, যে রাষ্ট্রের চেহারা হবে এইরকম, সেটাও তো তারা বলছেন না। তাহলে তারেক রহমানের আসলে এই ক্ষেত্রে এই ইলেকট্রাল স্ট্র্যাটেজিকে অ্যাটাক করা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখি না। এবং এই অ্যাটাকটা আমার ধারণা যে আজকে যে জোট দেখলাম, অন্য দলগুলো দেখলাম, তারাও করবেন, কারণ সেই দিকেই হচ্ছে গিয়ে যেতে হবে। জি।